ভাবি আমার সাথে যেভাবে কাজ করল কলাবাগানে নিয়ে ভাই বিদেশ থাকায় সে আমাকে জানালার ফাঁকা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখত। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখবেন। শীতের এক সন্ধ্যায় ঘরটায় অদ্ভুত নিস্তব্ধতা। কাজল শাওয়ার নিয়ে বিছানায় এসে বসল। মোবাইলটা হাতে নিয়ে কিছুটা অস্বস্তিতে ফেসবুক স্ক্রোল করছিল। এই কয়েকদিনে সে এক অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছিল, যেন কেউ তাকে অনুসরণ করছে, তাকে দেখছে। যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু ভেতরে ভেতরে সেই অস্বস্তি বেড়েই চলেছে। কাজলের ভাই বিদেশে থাকে এবং সেই বেশিরভাগ সময় বাইরে ব্যস্ত থাকত। কাজলের জীবনে যেন এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ভাইজের অনুপস্থিতিতে কাজল একটু স্বাধীন সময় পেয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা যেন তাকে আরও নিঃসঙ্গ করে তুলেছিল। একদিন দুপুরে কাজল গোসল করতে গিয়ে হঠাৎ একটা অদ্ভুত ছায়া চোখে পড়ল। সে যেন বুঝতে পারল কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। সঙ্গে সঙ্গে গোসলখানার দরজাটা ভালো করে বন্ধ করে নিল। কিন্তু সেই সন্দেহের বিষটা মাথা রয়ে গেল। গোসল শেষ করে সে মোবাইল হাতে নিয়ে নিজের ঘরে চলে আসে। অজানা কারণে আজ তার মনে খুব অস্বস্তি। মোবাইলটা নিয়ে সে আগের রেকর্ড করা কিছু ভিডিও দেখতে শুরু করল। সেই ভিডিওগুলো ছিল তার নিজস্ব, কিন্তু কোনো কারণে সেগুলো দেখতে গিয়ে তার মনে হলো যেন এই ভিডিওগুলো আরও কারও চোখে পড়েছে। কোনোভাবে এসব ভিডিও অন্য কেউ দেখতে পেয়েছে কিনা, এই চিন্তা তাকে কুডে কুডে খেতে লাগল। হঠাৎ ঘরের জানালা দিয়ে একটা শব্দ ভেসে আসে। কাজল ধীরে ধীরে জানালার দিকে তাকাল। সে কিছু দেখতে পেল না, কিন্তু মনের ভেতর সন্দেহের দোলাচল। আবার ভিডিওতে ফিরে গেল। সে নিজের কিছু ব্যক্তিগত মুহূর্ত দেখে শিউরে উঠল। এমন সময় সে একটা অদ্ভুত আওয়াজ করে ফেলে, যেন কিছু খুঁজছে। হাতে মোবাইলটা নিয়ে ভিডিও চালাচ্ছে আর তার হাত দিয়ে কিছু একটা করছিল। ঠিক সেই মুহূর্তে জানালার পাশ দিয়ে এক ছায়া যেন সরতে দেখল। কাজল বুঝতে পারল তার ভাবি জানালা দিয়ে সব দেখছে। কিন্তু কেন? কিভাবে? তার মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। কাজল এক মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন কানে শুনতে পাচ্ছে। ভাবি জানালা দিয়ে সব দেখে ফেলেছে, এটা ভাবতে তার শরীরটা ঠান্ডা হয়ে আসছিল। জানালার পর্দাটা দ্রুত টেনে দিয়ে কাজল বিছানায় বসল। কিছুতেই সে মাথায় আনতে পারছিল না কেন ভাবি এভাবে তার ব্যক্তিগত মুহূর্তে লুকিয়ে দেখবে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সে সিদ্ধান্ত নিল ভাবির সঙ্গে সরাসরি কথা বলবে। কিন্তু ঠিক কি বলবে? তার প্রমাণ নেই যে ভাবি তাকে দেখছিল। এবং যদি সে কিছু বলেনি তাহলে সবটাই কল্পনা। এসব চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে কাজল নিজের মধ্যেই কিছুটা কুঁকড়ে থাকল। এরপরের দিন যখন ভাবি তার ঘরে ঢুকল, কাজল ঠিক করল সরাসরি প্রশ্ন না করে একটু অন্যভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। ভাবির স্বাভাবিক আচরণ দেখতে চেষ্টা করল। কিন্তু ভাবি আগের মতোই হাসি মুখে কাজলকে বলল, তোমার ভাইদের জন্য কিছু পাঠাবার সময় এসেছে, কিছু বলবে? কাজল কিছুক্ষণ তাকিয়ে থাকল, কিন্তু ভাবির চোখে কোনো অস্বাভাবিকতা খুঁজে পেল না। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। হয়তো সবটাই তার কল্পনা। কিন্তু মনের কোণায় সন্দেহটা থেকেই গেল। ভাবি যা করেছে তা যদি সত্যি হয় তাহলে এর পেছনে কিছু তো একটা কারণ আছে। এরপরের কয়েকদিন কাজল আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে চেষ্টা করল। কিন্তু সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। প্রতিবার ভাবির সঙ্গে কথা বলার সময় কাজল নিজেকে যেন আটকে ফেলে। যে মহিলাটাকে সে এতদিন নিজের বড় বোনের মতো ভেবেছিল, এখন সেই মহিলাকে দেখে এক অদ্ভুত ভয় জাগছে। একদিন রাতে কাজল আবার নিজের ঘরে বসে মোবাইলে ভিডিওগুলো দেখতে শুরু করল। সে বোঝার চেষ্টা করছিল কোথায় কোথায় কি রেকর্ড হয়েছে। একের পর এক ভিডিও দেখে যাচ্ছে আর তার মনে এক ধরনের অস্বস্তি বাড়ছে। হঠাৎ একটা ভিডিওতে তার চোখ আটকে গেল। সেই ভিডিওতে তার নিজেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু পেছনের জানালায় যে ছায়াটা ছিল সেটা সে আগে খেয়াল করেনি। তার দম আটকে গেল। এটা কি সত্যি? সে কি আসলেই জানালার বাইরে থেকে দেখা গেছে? কাজল মোবাইলটা দ্রুত বন্ধ করে ফেল। তার হাত কাঁপছিল। জানালার দিকে তাকাতে ভয় লাগছিল। সে দ্রুত বিছানার পাশে রাখা বইটা তুলে নিল, যেন নিজেকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখতে পারে। কিন্তু মনের মধ্যে কাটা বিঁধে রইল, সে কি আসলে কিছু দেখে ফেলেছে? কাজল সেই রাতটা খুব একটা ভালোভাবে ঘুমাতে পারেনি। বারবার জানালার দিকে তাকাতে গিয়েও চোখ সরিয়ে নিচ্ছিল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সেই ছায়া যেন তাকে পিছু ছাড়ছিল না। সকালে ঘুম থেকে উঠে সে দ্রুত বাইরে বেরিয়ে পড়ল।
বাড়িতে থাকতে তার খুব অস্বস্তি হচ্ছিল, যেন প্রতিটি কোণে কেউ তাকে অনুসরণ করছে। দুপুরে বাড়িতে ফিরলে কাজলের ভাবির স্বাভাবিক আচরণ তাকে আবারও দ্বিধায় ফেল। ভাবি হাসি মুখে তাকে খাবার দিলেন, আগের মতোই গৃহস্থালির কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু কাজলের মন তো আর স্বাভাবিক নেই। সে ভাবে, কেন ভাবি এমন করবে? কেন জানালা দিয়ে লুকিয়ে দেখবে? কিছুতেই সে এই প্রশ্নের উত্তর পাচ্ছিল না। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। তবে কাজল সিদ্ধান্ত নিয়েছিল, আর কোনো সন্দেহ বা দ্বিধায় থাকবে না। একটা দিনের ঘটনাই সব পরিষ্কার করে দেবে। সে নিজের হাতে সত্যটা খুঁজে বের করবে। রাতে আবার নিজের ঘরে বসে কাজল কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থায় মোবাইল বের করল। সে জানালার সামনে একটি ছোট্ট ক্যামেরা সেট করল, যা সেদিনের মতো ঘটনার প্রমাণ রাখতে পারবে। জানালা দিয়ে কারো ছায়া দেখা গেলে এবার আর সেটা এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। কয়েক ঘণ্টা পর হঠাৎ ঘরের ভেতর আবার সেই কাঁপন আসল। কাজল বুঝতে পারল, এবার কিছু হতে যাচ্ছে। সে মৃদু নিঃশ্বাস নিয়ে অপেক্ষা করতে থাকল। কিছুক্ষণ পর জানালার কাছে মৃদু শব্দ হল, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। কাজল কাঁপা কাঁপা হাতে ক্যামেরার দিকে তাকাল। সে দেখল জানালার ফাঁক দিয়ে একটা ছায়ামূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে। সে আর দেরি না করে দ্রুত ক্যামেরার রেকর্ডিং বন্ধ করল। তার মনের ভেতর ভয়, রাগ আর উত্তেজনা একসঙ্গে মিশে গেল। পরদিন সকালে কাজল কোনোমতে রাতটা পার করে উঠে গেল। সে ক্যামেরার ফুটেজ চেক করতে বসল। ফুটেজ দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। সত্যিই তার জানালার বাইরে কেউ দাঁড়িয়েছিল। সেই ছায়া কোনো সাধারণ মানুষের নয়, সে বুঝতে পারল এটা তার ভাবি। কাজল দ্রুত ভাইজের ফোন নম্বর বের করে ফোন দিল। ভাইয়ের সঙ্গে কথা বলার সময় সে বুঝতে পারল, তার ভাবি এভাবে কেন আচরণ করছে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। সে কিছু বলার জন্য মুখ খুলতেই ভাইয়ের কণ্ঠে একটা বিষণ্ণতা ধরা পড়ল। ভাই বলল, তোমার ভাবি আসলে মানসিকভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। কাজল স্থির হয়ে গেল। এই কথাটা তার জন্য ছিল একটা বড় ধাক্কা। সে এতদিন ধরে ভাবির উপর সন্দেহ করছিল, কিন্তু বাস্তবতা যে এত ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করেনি। কাজল ভাইয়ের কথা শুনে স্থবির হয়ে গেল। তার মাথায় যেন ঝড় বয়ে গেল। এতদিন যাকে সে সন্দেহের চোখে দেখছিল, সেই ভাবি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু কেন? কাজল কিছুতেই বুঝতে পারছিল না। তার মন মিশ্র অনুভূতিতে ভরে গেল, অপরাধবোধ, সহানুভূতি এবং অব্যক্ত প্রশ্নের ভারে সে দিশেহারা হয়ে পড়ল। কাজল আর কথা বাড়াল না, ফোন রেখে বিছানায় ধপ করে বসে পড়ল। সে ভাবতে লাগল, ভাবির এই অবস্থার জন্য আসলে কি দায়ী? এবং সে নিজে কিভাবে এতদিন এভাবে সন্দেহ করতে পারল? ভাবির প্রতি তার মনের টানাপোড়েন আরও গভীর হয়ে গেল। এতদিনের বিশ্বাস আর সন্দেহ যেন একসঙ্গে মিলেমিশে কাজলের ভেতর অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুল। কয়েকদিন পার হয়ে গেল। কাজল সিদ্ধান্ত নীল ভাবির সঙ্গে সরাসরি কথা বলবে। সে সব পরিষ্কার করে বুঝতে চায় কেন এই ঘটনা ঘটছে। এক সন্ধ্যায় কাজল যখন বসার ঘরে ছিল, তখন ভাবি এসে তার পাশে বসলেন। ভাবি আগের মতোই স্বাভাবিক দেখাচ্ছিলেন, কিন্তু কাজল এবার আর নিজেকে আটকে রাখল না। ভাবি, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, কাজল বলল। ভাবি একটু থমকে গেলেন। তার চোখে একটা ভয়ানক অনুভূতি ধরা পড়ল, কিন্তু সেটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কাজল? কাজল সরাসরি কথা বলার চেষ্টা করল। আমি গত কয়েকদিন ধরে দেখছি। মানে আমি বুঝতে পারছি আপনি আমার কিছু ব্যক্তিগত মুহূর্তে উপস্থিত ছিলেন। জানালার বাইরে থেকে গি। ভাবি চুপচাপ তাকিয়ে রইলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। কাজল একটু থেমে বলল, আমি জানি আপনি কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আপনার পাশে থাকতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এটা ঘটছে। গি। ভাবি হঠাৎ হেসে উঠলেন, কিন্তু সেই হাসিতে ছিল তীব্র কষ্টের ছাপ। তুমি বুঝবে না কাজল, তিনি শান্ত গলায় বললেন। আমি অনেক দিন ধরে একা। তোমার ভাই আমার পাশে নেই, তার জন্য অনেক কষ্ট করেছি। তোমার ভাইয়ের কাজের চাপে আমি ক্রমশ একা হয়ে যাচ্ছিলাম। তোমার জীবন, তোমার স্বাধীনতা, সেগুলো দেখে হয়তো আমার মনের ভেতর একটা অস্থিরতা তৈরি হয়েছে। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি এমন কাজ করছি। কাজল স্তব্ধ হয়ে গেল। সে ভাবি থেকে এমন উত্তর আশা করেনি। তার মনের মধ্যে অপরাধবোধ বেড়ে গেল। এতদিন সে ভাবির এই নিঃসঙ্গতার কথা একবারও ভাবেনি। কাজলের চোখে জল চলে এল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ভাবি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন।
আমি তোমার জীবনকে এভাবে বিঘ্নিত করতে চাইনি, কাজল। আমি নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছি, আর এই যুদ্ধটা আমাকে কেমন করে যেন অন্যরকম করে দিয়েছে গু। কাজল আর কিছু বলতে পারল না। সে বুঝতে পারল ভাবি তার মনের ভেতর এক বিশাল লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কাজল তার ভাইকে আবার ফোন করতে চাইল, কিন্তু হঠাৎ ভাবি তার হাত ধরে বললেন, আমি তোমার ভাইয়ের কাছে যাব, তার সঙ্গে এ নিয়ে কথা বলব। তুমি আমাকে ক্ষমা করো, কাজল। কাজল চুপ করে রইল, শুধু তার মাথায় একটি চিন্তা ঘুরছিল, একটি মানুষ কতটা নিঃসঙ্গ হলে এমন পরিস্থিতিতে পড়ে যেতে পারে। সে ভাবিকে মুচকি হাসি দিয়ে বলল, ভাবি, আপনি একা নন। আমরা আছি আপনার পাশে। আপনি ভাইয়ের সঙ্গে কথা বলুন, সব ঠিক হয়ে যাবে গু। ভাবির কাছ থেকে সেই কথাগুলো শোনার পর কাজল নিজেকে কিছুটা শান্ত করতে পেরেছিল। ভাবি তার ভাইয়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন, এটা যেন এক ধরনের স্বস্তি নিয়ে এলো। কিন্তু তার মনের ভেতর কোথাও যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। সবকিছু কি এতটাই সহজভাবে মিটে যাবে? কয়েকদিন কেটে গেছে। কাজল লক্ষ্য করছিল ভাবির সঙ্গে তেমন কথা বলার সুযোগ হচ্ছিল না। ভাবি আগের মতোই স্বাভাবিক আচরণ করলেও যেন কোথায় একটা দূরত্ব তৈরি হয়েছে। একদিন কাজল বাসায় ফিরতে গিয়ে লক্ষ্য করল ভাবির ঘর থেকে কিছু মৃদু কথোপকথনের শব্দ ভেসে আসছে। সে একটু অবাক হয়ে ধীরে ধীরে ঘরের দিকে এগোল। কান পাততেই কাজল বুঝতে পারল ভাবি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। স্বাভাবিক কথা নয়, বরং কথার ভঙ্গিতে এক ধরনের আক্রমণাত্মক রাগ মিশ্রিত। কাজল ভালো করে শুনতে পারল না ঠিক কী বলা হচ্ছে, কিন্তু সেই রাগী স্বর আর কিছুটা অস্বাভাবিক শব্দ তার মনকে আরও তাড়িত করল। মনে হচ্ছিল এই কথোপকথনে কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। কার সঙ্গে এমন রাগ নিয়ে ভাবি কথা বলছেন? এবং কেন? কাজল একটু দূরেই অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর ভাবি দরজা খুলে বের হলেন। তিনি কাজলকে দেখতেই এক মুহূর্ত থেমে গেলেন। মুখে এক অদ্ভুত হাসি এঁটে বললেন, তুমি ফিরেছ কাজল? আমি তো ভেবেছিলাম তুমি আজ অনেক দেরি করবে গু। কাজল তার মুখের হাসির মধ্যে এক ধরনের অস্বস্তি টের পেল। ভাবি যেন তাকে কিছু লুকিয়ে রাখছেন, কিন্তু সেটা কি? কাজল ধীরে ধীরে বলল, ভাবি, আপনি ঠিক আছেন তো? ভাবি একটু চমকে গিয়ে দ্রুত জবাব দিলেন, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কিছু ব্যাপার নিয়ে কথা বলছিলাম। কথাটা বলেই ভাবি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। কাজল কিছুক্ষণ সেই ঘরের সামনে স্থির দাঁড়িয়ে রইল। হঠাৎ তার চোখ পড়ল একটা কাগজের টুকরোতে, যা ভাবির ঘরের দরজার পাশে পড়েছিল। সে ধীরে ধীরে কাগজটা তুলে দেখল, সেটা ছিল একটা লিন চুক্তির কাগজ। কাগজের নিচে একটা নাম লেখা ছিল, রিফাত। এই নামটা দেখে কাজলের শরীরে শিহরণ বয়ে গেল। রিফাত তো তার ভাবির কোনো আত্মীয় বা পরিচিত নয়। তবে কে এই রিফাত? তার সঙ্গে ভাবির এমন কি সম্পর্ক, যা নিয়ে এমন উত্তেজিত অবস্থায় ভাবি কথা বলছিলেন? কাজল নিজের মাথায় নানা প্রশ্ন নিয়ে কাগজটা যত্ন করে নিজের ঘরে রেখে দিল। সে এই ব্যাপারটা বুঝতে চাইল, কিন্তু সরাসরি ভাবিকে প্রশ্ন করার সাহস পেল না। তার মনের ভেতর সন্দেহ আরও গভীর হয়ে উঠল। ভাবির জীবনে এমন কারও অস্তিত্ব রয়েছে যার কথা এতদিন সে জানত না। এরপরের কয়েকদিন কাজল খুব সচেতনভাবে ভাবির উপর নজর রাখতে শুরু করল। সে লক্ষ্য করল ভাবি আগের মতোই স্বাভাবিক, কিন্তু তার চোখে মুখে যেন কিছুটা অস্থিরতা এবং এক ধরনের আতঙ্ক মিশে আছে। ভাবি যখন বাইরে যাচ্ছেন, তখন কাজল চুপচাপ দূর থেকে দেখছে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন। একদিন কাজল দেখল ভাবি লুকিয়ে লুকিয়ে মোবাইলের মাধ্যমে কারো সঙ্গে গভীর কথাবার্তা বলছেন। এটা দেখে কাজলের মনের অস্থিরতা আরও বেড়ে গেল। সে বুঝতে পারল তার ভাবির জীবনে একটা অন্ধকার অধ্যায় রয়েছে, যার সঙ্গে সে আগে কোনোদিন পরিচিত হয়নি। এদিকে সেই লিন চুক্তির কাগজটা হাতে নিয়ে সে আরও কিছু তদন্ত করার সিদ্ধান্ত নিল। কাগজে লেখা নম্বরগুলো অনুসরণ করে সে জানতে পারল রিফাত নামে একজন লোক তাদের শহরের কোনো এক স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, এবং সে কিছু কালো কাজের সঙ্গে জড়িত। এটা শুনে কাজল বুঝতে পারল এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, এবং ভাবি হয়তো খুব বড় বিপদের মধ্যে পড়েছেন। কাজল বুঝতে পারল কিছু একটা গুরুতর ভুল হচ্ছে। রিফাত, লিন চুক্তি এবং ভাবির অদ্ভুত আচরণ, সবকিছু একসঙ্গে মিলে যেন অজানা এক বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সে আরও গভীরভাবে ভাবতে লাগল, কিন্তু সরাসরি কিছু না বলে আরও কিছুদিন ভাবির প্রতিটি পদক্ষেপ খেয়াল করতে শুরু করল। একদিন সকালে কাজল দেখতে পেল ভাবি গোপনে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তার চোখে মুখে এক ধরনের চাপা আতঙ্ক আর তাড়াহুড়ো স্পষ্ট দেখা যাচ্ছিল। কাজল কিছু না বলে দূর থেকে তার গতিবিধি লক্ষ্য করল। ভাবি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং বেশ কয়েকবার মোবাইল চেক করছিলেন।
কাজল দ্রুত সিদ্ধান্ত নিল আজকে ভাবির পিছু নেবে। সে বুঝতে পারছিল আজ কিছু একটা ঘটতে যাচ্ছে এবং সেটা জানার জন্যই সে প্রস্তুত ছিল। ভাবি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, কাজল দূর থেকে তার পিছু নিতে শুরু করল। ভাবি একটা ট্যাক্সিতে উঠলেন আর কাজল আরেকটা রিকশা নিয়ে পেছনে চল। তারা শহরের এক নির্জন এলাকায় পৌঁছাল। কাজল দেখল ভাবি একটা ছোট রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কয়েক মিনিট পর একজন লম্বা, চাপাকডনের পুরুষ তার কাছে এসে দাঁড়াল। কাজল আরেকটু কাছে গিয়ে তাদের কথোপকথন শুনতে চাইল, কিন্তু দূর থেকে শুধু কয়েকটা শব্দ শুনতে পেল, টাকাগু আর বিপদ। কাজল বুঝতে পারল পরিস্থিতি আরও জটিল হচ্ছে। পুরুষটি, যে সম্ভবত রিফাত, ভাবির সঙ্গে গোপনে কিছু একটা নিয়ে কথা বলছিল। তার ভঙ্গিতে একটা হুমকির সুর ছিল। কাজল বুঝতে পারল এ লোক বিপজ্জনক। সে খুব সতর্ক হয়ে আরও কিছুক্ষণ পেছন থেকে শুনতে লাগল। একসময় ভাবি কিছু টাকা বের করে রিফাতের হাতে তুলে দিলেন। এই মুহূর্তে কাজল বুঝল বিষয়টা শুধু মানসিক সমস্যা নয়, এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। ভাবি সম্ভবত রিফাতের ফাঁদে পা দিয়েছেন এবং তিনি কোনো না কোনোভাবে রিফাতের কাছে বাধ্য হয়ে পড়েছেন। কিন্তু কী কারণে? টাকা দেওয়ার পেছনের গল্পটা কি? কাজল দ্রুত একটি ছবি তুলে নীল রিফাতের, ভাবির এবং টাকার লেনদেনের। সে জানত এসব প্রমাণ এখন খুব কাজে আসবে। সে আর চুপ করে বসে থাকতে পারবে না। ভাইকে জানানো ছাড়া আর কোনো উপায় নেই। সেদিন রাতে কাজল তার ভাইকে ফোন দিল। সে সরাসরি সব কথা খুলে বলল, ভাবির গোপন মিটিং, রিফাতের সঙ্গে তার সম্পর্ক এবং টাকার লেনদেনের ঘটনাটা। ভাই শুনে হতবাক হয়ে গেল। তার কণ্ঠে বিষণ্ণতা আর উদ্বেগ একসঙ্গে ধরা পড়ল। কাজল, আমি জানতাম না এটা এতটা গভীর হয়ে গেছে। ভাবি যে কোনো সমস্যার মধ্যে পড়েছে তা বোঝা যাচ্ছিল, কিন্তু রিফাতের মতো মানুষের সঙ্গে যুক্ত হয়ে পড়বে এটা ভাবিনি। আমি কিছু ব্যবস্থা নিচ্ছি, ভাই দৃঢ়ভাবে বলল। কাজল আরও জানাল যে রিফাতের সাথে ভাবির লেনদেনটি হয়তো শুধুই টাকার জন্য নয়, এর পেছনে আরও কিছু গুরুতর কারণ থাকতে পারে, যা ভাইকেও ভাবতে হবে। ভাই তাকে আশ্বাস দিল যে সে তাড়াতাড়ি দেশে ফিরে এসে এই বিষয়ে আরও তদন্ত করবে। পরদিন সকালে কাজল বুঝতে পারল যে সবকিছু এত সহজে মিটবে না। ভাবি এখনও অস্বাভাবিক আচরণ করছেন আর তার চোখের মধ্যে এক ধরনের গভীর আতঙ্ক ফুটে উঠছে। ভাবি কোনো না কোনোভাবে বিপদে আছেন, কিন্তু তিনি কারও কাছে মুখ খুলতে চাইছেন না। কাজল ঠিক করল এবার সে সরাসরি ভাবির কাছে যাবেন এবং সত্যটা বের করার চেষ্টা করবে। একদিন সকালে কাজল ভাবির সামনে বসে সব কিছু খোলাখুলি বলল। ভাবি, আমি সব জানি। রিফাতকে, আপনি কেন তার কাছে টাকা দিচ্ছেন এসব আমি দেখেছি। আপনি কেন এমন করছেন? আপনার সঙ্গে কি ঘটেছে? ভাবি চমকে উঠলেন। তার চোখে ভয়ের ছাপ আরও গভীর হয়ে উঠল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ভাবি মৃদু স্বরে বললেন, তুমি জানো না কাজল, আমি অনেক বড় ভুল করেছি। আমি অনেক দিন ধরে রিফাতের ফাঁদে পড়েছি। সে আমার কিছু গোপন ব্যাপার জেনে গেছে আর আমাকে ব্ল্যাকমেইল করছে। আমি কিছুতেই বের হতে পারছি না এই পরিস্থিতি থেকে। কাজল শিউরে উঠল। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলাটি এতদিন ধরে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আর তিনি কিছুই বুঝতে পারেননি। আপনি কেন আমাকে বলেননি? কেন ভাইকেও জানাননি? কাজল কাপা গলায় জিজ্ঞেস করল। ভাবি চোখের জল মুছতে মুছতে বললেন, আমি ভয় পেয়েছিলাম। রিফাত আমাকে এমন কিছু দিয়ে হুমকি দিচ্ছিল যা প্রকাশ হলে আমি তোমার ভাইয়ের সামনে মুখ দেখাতে পারব না। কাজল এবার বুঝল এই পরিস্থিতি তার চেয়ে অনেক বড়। ভাবির মানসিক চাপ, রিফাতের হুমকি এবং গোপন রহস্য, এখন সব